ক্যালকাটা সুপার ফ্লায়ার্সের বেশ কয়েকজন প্লেয়ার অসুস্থ হয়ে পড়েছেন। এর মধ্যে কি কোনো কনস্পিরেসি ছিল স্যার? তার জন্য কি আজকে উমা আচার্যর কলকাতা সুপার ফ্লায়ার্স এখন উপস্থিত হয়নি স্যার? না না, কোনো কনস্পিরেসির প্রশ্ন নয়। পরপর দুবার উমা আচার্যের টিমের সাথে এভাবে অপ্রীতিকর ঘটনা ঘটলো, আপনারা কি এটা কাকতালীয় বলে মনে করছেন? ডেফিনেটলি এটা একটা কোইন্সিডেন্স। দেখুন, আপনাদের আগেই জানানো হয়েছিল প্লেয়াররা যে জল খেয়েছিল সেটা 100% পিওর, আর অ্যাসোসিয়েশন থেকে সেই জল টেস্ট করানো হয়েছিল। আমরা রিপোর্টও দেখিয়েছি। আমরা বারবার বলছি ইট ওয়াজ আ মেজর অ্যাক্সিডেন্ট। অ্যাসোসিয়েশনের কোনো গাফিলতি নেই এই ঘটনার সঙ্গে। স্যার, উমা আচার্য জানিয়েছিলেন তিনি নতুন প্লেয়ারদের নিয়ে খেলবেন, তাহলে ওনার লেট হওয়ার কারণ কি? দেখুন, আমরা সেটা নিয়েও চিন্তিত। এবার আপনারা আসতে পারেন প্লিজ। স্যার, আপনার কি মনে হয় নতুন প্লেয়ারদেরও কি অসুস্থ করে দেওয়া হয়েছে? এটা কি সম্ভব? দেখুন, অনুমানের ভিত্তিতে আমি কিছু বলতে চাই না। স্যার, ওরা বারবার কেন ফেল করছে? ফ্যামিলি পলিটিক্স কি এর একমাত্র কারণ? দেখুন, এসব নিয়ে ইউলো জার্নালিজম করবেন না। আজ একটা গুরুত্বপূর্ণ ম্যাচ শুরু হতে চলেছে। একটা টিম অলরেডি এসে গেছে। অন্য টিম যদি লেট করে অ্যাসোসিয়েশনের যা প্রসিডিওর সেটাই ফলো করবে। সিচুয়েশন যাই হোক না কেন, দেয়ার উইল বি নো পার্সিয়ালিটি। ম্যাডাম, উমা আচার্য তো সম্পর্কে আপনার যা হন, ওনার টিম এখনো কেন মাঠে এসে পৌঁছাতে পারেনি আপনি কি জানেন? দেখুন, আমি তো এইমাত্র এলাম, আপনারা সবাই দেখলেন, আমি কি করে জানবো বলুন? আপনার শ্বশুরবাড়ির টিমে তো উমা আচার্য ক্যাপ্টেনশিপ করছে, কিন্তু আপনাকে কেন টিম থেকে বাদ দেওয়া হলো? ওই টিম থেকে আমাকে অন্যায়ভাবে বাদ দেওয়া হয়েছে। ভুল সিদ্ধান্ত নিয়েছে কলকাতা সুপার ফ্লায়ার্স। আসলে ওরা বোঝেনি যে উমা একজন অনভিজ্ঞ প্লেয়ার। আমার মতো করে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা ওর নেই। সবাই দেখেছে, গোটা দেশ দেখেছে যে আগের দিন কিভাবে কলকাতা সুপার ফ্লায়ার্সের প্রত্যেকটা প্লেয়ার মাঠের মধ্যে অসুস্থ হয়ে পড়ে যায়। এর থেকেই বোঝা যাচ্ছে যে বেসিক নিয়ম, খাওয়া দাওয়ার রেস্ট্রিকশন, শরীরের যত্ন, এসব কিছুই কলকাতা সুপার ফ্লায়ার্স ফলো করতে পারছে না। আপনারাই তো একটু আগে বললেন যে উমা আচার্যের টিম এখনো পর্যন্ত মাঠে এসে পৌঁছতে পারেনি, অথচ একটু পরেই ম্যাচ শুরু হবে। এর থেকেই বোঝা যাচ্ছে যে টিমের কি অবস্থা। উমা আচার্য নিজের টিমকে কন্ট্রোল করতে পারছে না। হয়তো এটাও হতে পারে যে ড্রিমস 11 বর্ধমানের টিমের সঙ্গে খেলতে ওরা হয়তো কনফিডেন্স পাচ্ছে না। ম্যাডাম, আপনাকে তো কলকাতার সুপার ফ্লায়ার্স নিলামেও কিনতে চাইনি। আপনার কি মনে হয় আপনাদের ফ্যামিলি পলিটিক্সের জন্যই কি এই ডিসিশন নেওয়া হয়েছে? আপনি কি বলতে চান উমা আচার্য কনস্পিরেসি করেই আপনাকে কোণঠাসা করার চেষ্টা করছে? ইয়েস, ইউ আর রাইট। দেখুন, ফ্যামিলি পলিটিক্স অল্প বিস্তর প্রত্যেকটা পরিবারের মধ্যেই থাকে, কিন্তু সেটা খেলার জায়গায় জাস্ট ভাবা যায় না। মাঠের মধ্যে ব্যক্তিগত সম্পর্কে জেদ টেনে এড়ে ওরা খুব ভুল করেছে, চরম ভুল করেছে, আর তাই আজ তাদের মাসুল দিতে হচ্ছে। দেখুন, আগের দিন ওরা না খেলেই হেরে গেল, আজও ওরা হারবে, আর ওদের হার দেখার জন্যই আমি আজ মাঠে এসেছি। আপনারাও দেখুন। এনিওয়েজ, এখন আমাকে যেতে দিন। স্যার, আমার আপনাকে একটা প্রশ্ন আছে। আপনি কি আপনার মেয়ের সাথে সহমত? ফ্যামিলি পলিটিক্সের মাঝে পড়ে আলিয়া বোস কলকাতা সুপার ফ্লায়ার্সে চান্স পায়নি, সেই জন্য কি উমা আচার্যের টিম হেরে যাবে? উমা আচার্য কি একজন খারাপ প্লেয়ার? কি বলবেন আপনি স্যার? উমা আচার্য খেলতে পারবে না বলেই কি ইচ্ছে করে ওয়াক ওভার দেওয়ার নাটক সাজাচ্ছেন? হ্যাঁ, এই এতক্ষণে একটা সঠিক প্রশ্ন করেছেন। দেখুন, আজকের এই লেটটা দেখে না আমারও কেন জানি না মনে হচ্ছে যে উমা আচার্য শুধুমাত্র নিজের মান বাঁচানোর জন্য নিজেই নিজের দলের প্লেয়ারদেরকে অসুস্থ করার পরিকল্পনা করেছে। আবার এটা নাও হতে পারে, কিছুই বলা যায় না। হ্যাঁ, তবে এই গোটা ব্যাপারটা থেকে একটা জিনিস তো পরিষ্কার, যে এই টিমটা একেবারে সিরিয়াস নয়। আর তাছাড়া এত বড় একটা টিম চালানোর অভিজ্ঞতাও তোমার নেই। দেখুন না টিমটা কাদের নিয়ে বানিয়েছে, এদিক ওদিক সেদিক থেকে সব নতুন নতুন প্লেয়ার এনে টিম তৈরি করেছে, যাকে বলে একেবারে চূড়ান্ত আনপ্রফেশনালিজমের একটা নিদর্শন।
না হলে বলুন না, এইরকম একটা গুরুত্বপূর্ণ ম্যাচ সেখানে কিনা লেটে আসছে। আরে এটা তো স্পোর্টস এথিক্সের বাইরে, তাই না? ওকে, থ্যাংক ইউ মামনি, প্লিজ। আর কিছুক্ষণের মধ্যেই কলকাতা সুপার ফ্লায়ার্স এবং ড্রিম 11 বর্ধমানের মধ্যে শুরু হতে চলেছে মহিলা ক্রিকেট প্রিমিয়ার লিগের সেকেন্ড ম্যাচ। এতক্ষণ পর্যন্ত ক্রিকেট অ্যাসোসিয়েশনের কর্মকর্তা এবং আলিয়া বোস ও তার বাবা ক্রীড়ামন্ত্রী শ্রী সঞ্জয় বোসের প্রতিক্রিয়া আমরা জানতে পারলাম, কিন্তু উমা আচার্য এখনো পর্যন্ত তার টিমকে নিয়ে মাঠে এসে উপস্থিত হতে পারেননি। তাই সবার মধ্যে প্রবল উত্তেজনা সৃষ্টি হয়েছে। কর্মকর্তারা চিন্তিত, তাদের কাছে কোনো খবর নেই কেন উমা আচার্য তার টিমকে নিয়ে এখনো পর্যন্ত এসে পৌঁছাননি। উমা আচার্য এবং আলিয়া বোস সম্পর্কে যা হন, কিন্তু মাঠে তারা পরস্পরের প্রতিপক্ষ। আলিয়া বোস পরিষ্কার জানিয়ে দিয়েছেন তিনি উমা আচার্য এবং তার টিমের হার দেখতে মাঠে এসেছেন। কলকাতা সুপার ফ্লায়ার্স এখনো পর্যন্ত মাঠে এসে পৌঁছাননি। কেন তারা এত দেরি করছেন? কি কারণ এর পিছনে? তারা কি শেষ পর্যন্ত মাঠে এসে পৌঁছাতে পারবেন? তারা কি আজকের ম্যাচে পার্টিসিপেট করতে পারবেন, নাকি না খেলে হেরে যাবে উমা আচার্য আর তার টিম? এরকম অনেক প্রশ্নের উত্তর জানতে হলে চোখ রাখুন আমাদের চ্যানেলে। ক্যামেরায় শান্তনুর সঙ্গে আমি পায়েল, 22 বিটিভি। উমা, মিস্টার আচার্যকে ফোনে পেলে? না, এখনো ফোন করছে না। তার মানে এখনো বাড়িটা খুঁজে পাইনি। যতক্ষণ বাড়িটা না খুঁজে পাবে ততক্ষণ তো বাড়ির মানুষগুলোকে প্রোটেক্ট করতে পারবে না, আর ততক্ষণ আমি মাঠেও নামতে পারবো না। উমা, তুমি বুঝতে পারছো না, হাতে কিন্তু আমাদের খুব একটা সময় নেই। আমি সবটাই জানি, কিন্তু তাও আমি মাঠে নামতে পারবো না। যতক্ষণ অভি আমাকে কিছু জানাচ্ছে আমি কিচ্ছু করতে পারবো না। কাল আলিয়া আমাকে এই শর্তই দিয়েছিল। আপনাকে তো ফোন আমি বললাম আমি যেন খেলা থেকে সরে যাই, তাহলেই ও আমার পরিবারের সবাইকে ফ্রি করে দেবে। আর আমি কি করি বলুন তো? আমাদের নয় পুলিশ প্রোটেকশন দিচ্ছেন আপনি, কিন্তু আমার পরিবার, ওরা তো এখনো আলিয়ার কাছে আছে। আলিয়া যেই মুহূর্তেই দেখতে পাবে যে আমি মাঠে নামছি, আমার টিম নিয়ে আমি রেডি আছি, ও যে কোনো মুহূর্তে আমার পরিবারের সবার ক্ষতি করে দিতে পারে। তাই অভি যতক্ষণ না ওদেরকে সেভ করছে ততক্ষণ আমি কিচ্ছু করতে পারবো না। কিন্তু বৌদি, আমাদের তো মাঠে ঢোকার একটা টাইম লিমিট আছে, মানে আমরা তো আর যখন খুশি যখন ইচ্ছেভাবে লেট করে ঢুকতে পারবো না। এক্স্যাক্টলি, আমাদের অপোনেন্ট টিম কিন্তু মাঠে পৌঁছে গেছে, তাই আমাদের খুব বেশি সময় নষ্ট করা যাবে না। এরপর যদি আমরা দেরি করি আমাদের ওরা এলিমিনেট করে দেবে, ওয়াক ওভার পেয়ে যাবে ওরা। বুঝতেই পারছেন, মিডিয়া আছে, অফিসিয়ালসরা আছে, এই নিয়ে কথা শুরু হয়ে গেছে আমাদের টিম কেন এত লেট করছে। এমনিতেই আলিয়া বোস প্রেসকে জানিয়েছে যে আমরা হেরে যাব, আমরা খেলতেই পারবো না। এটাও বলেছে আপনাকে ক্যাপ্টেন করে আমরা ভুল সিদ্ধান্ত নিয়েছি। আরো অনেক কথা বলেছে, বলেছে আপনারা নাকি ফ্যামিলি পলিটিক্স করে ওকে টিমে জায়গা দেন, আপনাকে ক্যাপ্টেন করা হয়েছে, আপনাদের ফ্যামিলির কথাও প্রেসকে জানিয়েছে। তাই বুঝতেই পাচ্ছেন, ক্রিকেটের মতো একটা রেসপেক্টেড গেম, সেই গেমকে একটা নোংরা জায়গায় নিয়ে গেছে। তাই উমা, আপনি বুঝতেই পারছেন আপনার দায়িত্ব কিন্তু আরো অনেক বেড়ে গেল। আপনার ফুল টিমকে নিয়ে আপনার মাঠে যেতেই হবে, পৌঁছাতেই হবে, যেভাবেই হোক। একমাত্র এভাবেই আপনি নোংরামোর জবাব দিতে পারেন, অন্তত আমি সেটা বুঝতে পারছি। এবার সবটাই আপনার উপর, আপনি কি চান? আপনি মাঠে যাবেন নাকি এখানেই দাঁড়িয়ে থাকবেন? আচ্ছা, অভিমন্যু আচার্য কোথায় চলে গেল? স্যার এইখানেই তো দাঁড়িয়েছিল, একজনের সাথে ফোনে কথা বলছিল, হঠাৎ করে কোথায় চলে গেল? দেখো দেখো, দাঁড়ান। এই তো, এই রাস্তা দিয়ে গাড়ি গেছিল, তাজা টায়ারের দাগ, কাদার উপর দিয়ে গাড়ি গেছে, টায়ারে কাদা লেগেছে, আর আলিয়ার গাড়িতেও কাদার দাগ ছিল। আর বাড়িটা যদি সারা বছর খালি পড়ে থাকে তাহলে গাড়ি নিয়ে কে এসেছিল? কে? এদিকে তো নেই স্যার।
উনি কিন্তু ভীষণ ওভাররেট ছিলেন। আচ্ছা একা একা ওই বাড়িতে চলে গেল না তো? তাহলে তো গন্ডগোল হয়ে যাবে স্যার। মানে উনি যদি ভেতরে একা একা যান আর সেই সময় যদি কেউ অ্যাটাক করে তাহলে তো পুরো রেসপন্সিবিলিটি আমাদের ঘাড়ে এসে যাবে। স্যার আমার মনে হচ্ছে আমাদের ভেতরে যাওয়া উচিত। না না না, তা কি করে হয়? এই ক্ষেত্রে আমাদের কিচ্ছু করার নেই। উইদাউট পারমিশন তো আমরা ভিতরে ঢুকতে পারি না। তাছাড়া অভিমন্যু আচার্য নিজের রিস্কে ভিতরে গিয়েছেন, আমাদেরকে কিছু জানাননি। এর দায় আমরা নেব কেন? না না, তুমি ব্যাপারটা বুঝতে পারছো না। দেখো, বাড়ির মধ্যে যদি কিডন্যাপাররা থেকে থাকে আর তারা যদি আর্মড হয় তাহলে কিন্তু একটা বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে। আমার মনে হয় কিন্তু অবশ্যই ভেতরে যাওয়া উচিত। না স্যার, আমার কথা হচ্ছে যদি ধরুন ওই বাড়িতে আচার্য বাড়ির বাকি সবাইকেই আটকে রাখা হয় আর আমরা কখন পারমিশন আসবে সেই জন্য অপেক্ষায় থেকে যদি কোনো একটা বিপদ ঘটে যায় তখন কি হবে স্যার? আমার মনে হচ্ছে স্যার আমাদের ভেতরে যাওয়া উচিত, অনেক দেরি হয়ে গেছে। মুভ। ইয়েস, আই ওয়াজ রাইট। আমি ঠিক ধরেছিলাম, মাদের এখানে আটকে রেখেছে। এবার দেখ আলিয়া, আমি তোর কি করি। আমার মা বাবা, আমার পুরো পরিবারের উপর অত্যাচার করলি তো তুই। তোকেও আমি ছাড়বো না। তোর করা প্রত্যেকটা অন্যায় ফিরিয়ে দেব। কি অভিমন্যু বাবু, আপনি এখানে কি করছেন? তাছাড়া গেট তো বন্ধ, আপনি এইভাবে ঢুকতে চাইছিলেন? মানে পাঁচিল থেকে পড়ে গিয়ে তো হাত পা ভাঙবে। আপনাকে তো এখানে আসতে বারণ করা হয়েছিল, আর আমাদের কোনো রকম ইনফর্ম না করে আপনি এখানে চলে এসেছেন। স্যার, আমার সন্দেহটাই ঠিক ছিল। একবার ভেতরে উকি মেরে দেখো, অনেক লোকজন আছে আর তাদের হাতে আর্মস আছে, আর কেয়ারটেকারকে তো দেখতেই পাচ্ছেন। আচ্ছা স্যার, আপনিই বলুন, একটা বাংলো যেখানে কেউ থাকে না, এত লোকজন আর্মস নিয়ে কি করছে বলুন? স্যার, আই এম শিওর আমার পুরো পরিবারের লোকজনকে বন্দি বানিয়ে এই বাড়িতেই রাখা হয়েছে। স্যার, অভিমন্যু একদম ঠিক কথা বলছেন। ভেতরে বেশ কিছু লোক আর্মস নিয়ে ঘোরাফেরা করছে। সামন্ত, তুমি আমার সঙ্গে এখন আপাতত থাকো, রাইট? আচ্ছা বিপ্লব, তুমি ওদের দুজনকে নিয়ে রাইট সাইডটা কভার করবে। আচ্ছা, প্রত্যেককে বলছি সবাই কিন্তু খুব অ্যালার্ট থাকবে, আর রিমেম্বার অলওয়েজ অ্যাটাক কিন্তু পেছন দিক থেকে করবে, রাইট? আচ্ছা সামন্ত, তুমিও কিন্তু আমাদের সঙ্গে থাকছো, বিপ্লব আমাদের সঙ্গে থাকছো। নন্দীবাবু, আপনি সামন্তর সঙ্গে থাকবেন, রাইট? আচ্ছা অভিমন্যু বাবু, আপনি কিন্তু এবার প্লিজ গাড়িতে গিয়ে বসুন। দেখুন, আমাদের কাজটা আমাদেরকে করতে দিন, আর এখানে প্রত্যেকে আর্মস নিয়ে আছে, যে কোনো সময় ওরা শুট করতে পারে। স্যার প্লিজ, প্লিজ স্যার, আমিও আপনাদের সাথে ভেতরে ঢুকবো, প্লিজ আমাকে অ্যালাউ করুন। স্যার, এটা আমরা করতে পারবো না স্যার। কোনো অ্যাকশনের মধ্যে কোনো সিভিলিয়ানকে আমরা রাখতে পারি না স্যার, রাখার কোনো নিয়মই নেই। ওনার যদি কিছু হয় আমরা আনসারেবল হবো স্যার। প্লিজ প্লিজ আপনি এখানেই থাকুন। অফিসার প্লিজ, প্লিজ একটু বোঝার চেষ্টা করুন। আমি পিস্তল চালাতে পারি, আমার লাইসেন্স আছে। প্লিজ আমাকে আপনাদের সাথে ভেতরে নিয়ে চলুন, প্লিজ, আমি রিকোয়েস্ট করছি। প্লিজ আমাকে একটা পিস্তল দিন যাতে আমি নিজেকে প্রোটেক্ট করতে পারি। আমাকে প্লিজ আপনারা আটকাবেন না। আচ্ছা, আপনারা সবাই নিজের লাইফ রিস্ক করে আমার বাড়ির লোকজনদের বাঁচাতে ভেতরে ঢুকছেন, আর আমি বাড়ির ছেলে হয়ে ভেতরে ঢুকবো না? প্লিজ প্লিজ স্যার, এরকম আমার সাথে করবেন না প্লিজ স্যার। প্লিজ ব্যাপারটা বোঝার চেষ্টা করুন। ভেতরে আমার বাড়ির সবাই আছে, আর আপনি বলছেন আমাকে এখানে বসে থাকতে। আমি পারবো না অফিসার, প্লিজ আমাকে ভেতরে নিয়ে চলুন প্লিজ। অভিমন্যু বাবু, আপনি কিন্তু ইমোশনাল হয়ে কথাগুলো বলছেন। দেখুন, এইভাবে লাইফ রিস্ক নিয়ে কাজ করাটা আমাদের চাকরির একটা অন্যতম শর্ত, আর রাদার এটা আমাদের রেগুলার ডিউটি। ফার্স্ট মুভ। স্যার, আল্লাহর বিরুদ্ধে আমিও লড়াই করতে চাই স্যার, আমি আপনাদের সাথে থাকতে চাই। প্লিজ স্যার, আমাকে না করবেন না প্লিজ। আরে আপনি তো আমাকে বিপদে ফেলছেন, মানে আপনি কি আমার চাকরিটা খাবেন নাকি? স্যার প্লিজ এরকম করবেন না স্যার, প্লিজ প্লিজ একটা অপরচুনিটি দিন আমাকে। আপনি রিগ্রেট করবেন না, ট্রাস্ট মি স্যার। সামন্ত, ওনাকে একটা জ্যাকেট আর একটা পিস্তল দাও। আমার পিস্তলটাও আনবে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ।
থ্যাংক ইউ সো মাচ অফিসার। আপনি চিন্তা করবেন না, পিস্তল চালাতে আমি জানি। আর তাছাড়া আমার একটা ক্লাবও আছে, আমরা অন্যায়ের বিরুদ্ধে লড়াই করি। এরকম অনেক অ্যাডভেঞ্চারে আমি আগেও গেছি, আপনি একদম চিন্তা করবেন না। দেখুন, আপনাকে দেখিয়ে আমি সেটা আগে বুঝেছি, মানে আপনি সাধারণ ছেলে নন। আই মিন ইউ আর সামথিং মোর। এত বছরের চাকরি জীবনে আপনার মতো সাহসী আর একগুঁয়ে ছেলে আমি খুবই কম দেখেছি। আচ্ছা, আরো একটা কথা, আপনাকে যে পিস্তলটা দেওয়া হয়েছে এটা কিন্তু সম্পূর্ণ আমি আমার রিস্কে দিয়েছি, শুধুমাত্র আপনার সেলফ প্রোটেকশনের জন্য। কোনোভাবেই কোনো শুট করবেন না, রাইট? আচ্ছা, আরো একটা কথা, ফোনটা সাইলেন্ট করবেন, ওকে? হ্যাঁ বলো। গেট রেডি, বাড়ির সবাইকে আমি ট্র্যাক করে ফেলেছি। ওদের খবর পেয়েছো? হ্যাঁ মা, পেয়ে গেছি, আর এক্ষুনি ওদের উদ্ধার করতে ঢুকছি। একা? না মা, একা না, আমার সাথে পুলিশের পুরো টিম আছে, সাথে আর্মসও আছে। কিন্তু প্লিজ তোমরা দেরি করো না, এক্ষুনি মাঠের দিকে রওনা হও, আর এখানে কি হচ্ছে সেটা আমি তোমাকে ইনফর্ম করছি। আর একটা কথা, অপরেন্ট টিমকে উইনার ডিক্লেয়ার করার আগে যেভাবে হোক তোমাকে ওখানে পৌঁছতেই হবে, আর তার আগে বাড়ির সবাইকে আমি এখান থেকে বের করে নিয়ে আসবো। জয় মা দুর্গা, বলছি শোনো না, খুব খুব সাবধানে কিন্তু। হ্যাঁ মা, ভয় পেও না, এগিয়ে যাও মা, এগিয়ে যাও, এটাই আমাদের শেষ ফাইট। উমা, এখন আর কথা বলার সময় নেই, মনে রাখো উমা, এটাই আমাদের ফাইনাল ফাইট, এটা আমাদের জিততেই হবে, যেভাবে হোক জিততে হবে। রাখলাম। রেডি স্যার? ওকে, রেডি, চলো। রুদ্র, বিক্রম বাবু অভি বলল বাড়ির সবার খবর পেয়ে গেছে। এক্ষুনি ওদেরকে বাঁচাতে অভি ওখানে পৌঁছাচ্ছে। আমাদের আর এখানে ওয়েট করার কোনো দরকার নেই, আমাদের এক্ষুনি বেরোতে হবে, মাঠে পৌঁছাতে হবে। তাড়াতাড়ি তাড়াতাড়ি সবাই তাড়াতাড়ি চলো, বেরোতে হবে আমাদের। আমি অফিসিয়ালদের এক্ষুনি জানাচ্ছি, আপনারা তাড়াতাড়ি আসুন। বৌদি, আমার যে কি রিলিফ লাগছে আমি বলে বোঝাতে পারবো না। যাক, এর মানে আমাদের বাড়ির সবাইকে উদ্ধার করা যাবে, মানে বাড়িটা যদি স্পট করা গিয়ে থাকে তাহলে তো ওদেরকে উদ্ধার করা সম্ভব। তার মানে আমরা ম্যাচটা খেলতেও পারবো আর আমরা জিততেও পারবো। কাম অন, লেটস গো ফাস্ট। যেতে তো আমাদের হবেই রুদ্র। আজকে আমরা মাঠে নামবো, খেলবো আর জিতবো। পৃথিবীর কোনো শক্তি আমাদের আটকাতে পারবে না। শুধু একটা কথা তোমরা সবাই মাথায় রাখবে, আজকে ডু অর ডাই, আমাদের জিততেই হবে। চ্যাম্পিয়ন আমরা হবই। আমরা খেলবো, আমরা জিতবো। চলো তাড়াতাড়ি ব্যাগ নাও, রেডি হও। চলো তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। তোমরা কেউ কিচ্ছু খাওনি? মা, ও মা, এভাবে এরকম দাঁড়িয়ে থাকলে চলবে বলো তো? সারা রাত একটুও ঘুমোওনি, পুরো রাত জেগেছিলে।
এরম ভাবে থাকলে তো শরীর খারাপ করবে মা। অন্তত তুমি একটু তো রেস্ট নাও। কি বলছো ঈশিতা? রেস্ট নেব এই সিচুয়েশনে, যেখানে আমাদের তুলে নিয়ে এসেছে, ইনফ্যাক্ট কিডন্যাপ করেছে? কোথায় যে রেখে দিয়েছে আমরা কেউ কিচ্ছু জানি না। আর কতগুলো ওই গুন্ডার মতন লোক বন্দুক নিয়ে আমাদের পাহারা দিচ্ছে। সারাক্ষণ আতঙ্কে আতঙ্কে আছি। এর মধ্যে খাওয়া দাওয়া, রেস্ট, এসব তো কেউ ভাবতেই পারছে না। আরে খাওয়া তো দূরের কথা, টেনশন হচ্ছে নিঃশ্বাস নিতে গেলেও। মনে হচ্ছে বন্দুক আছে ওদের হাতে, গুলি করে দেবে না তো। আতঙ্কে আতঙ্কে সময় কাটছে। তুমি আমাকে বলছো কি? তুমি নিজে ঘুমিয়েছো? বাড়ির একটা মানুষও দু চোখের পাতা এক করতে পেরেছে? বাবা পেরেছেন, মা পেরেছেন? বলো তো, এটা সম্ভব? আমরা আমরা কেউ কিচ্ছু বুঝতে পারছি না কি? এই ননি, ননি, মেয়েটা কাল রাতের থেকে কি প্রচন্ড শরীর খারাপ বলো তো। খুব ভয় করছিল জানিস ছোট, সারা রাত মা মা করে কাঁদছে। অথচ অথচ তোকে এই ঘরে ডাকতেও পারছি না। এইটুকুনি ভাগ্য ভালো যে সকালবেলা ওরা ননির অবস্থা দেখে তোমাদের এই ঘরে আসতে দিচ্ছে। আমাদের সবাইকে একে অপরের সঙ্গে কথা বলতে দিচ্ছে। রাতের বেলা তো সেটুকুনিও পারেনি। খুব ভয় করছিল ছোট, খুব ভয় করছিল যে আমি কি করবো, কিভাবে। টেনশন হচ্ছিল রে। এখনো শরীরটা খারাপ লাগছে মা? না মা, শরীরটা আগের থেকে ভালো আছে।